This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অসাধারণ কংগ্রেস নেতার কথা শুনলেন তো, জেসিবির সঙ্গে বুলডোজার আছে, ট্রাক্টর আছে, সব নিয়ে একটা কমিটি আছে এবং আলটিমেটলি তার ওই ছবি দেখিয়ে তাদের বক্তব্য কি যে এর ওপর মাথায় বিধায়কের হাত রয়েছে। দেখুন, ছবির সঙ্গে যদি ছবিতে যদি বিধায়ক থাকেন, বিধায়কের সঙ্গে যদি ছবি থাকে, তাহলেই এদের মাথার ওপর বিধায়কের হাত রয়েছে এই অভিযোগ তো তাতে প্রমাণ হয় না। কিন্তু বিধায়ক যে তাজমুলকে অপছন্দ করেন না তার প্রমাণ তো কালকেই মিলেছিল, তাই না? আপনাদের মনে আছে, নির্যাতিত মহিলার চরিত্র নিয়েই তো প্রশ্ন তুলেছিলেন বিধায়ক, আর তাজমুলের তালিবানি শাসন নিয়ে তার ব্যাখ্যা ছিল একটু বাড়াবাড়ি হয়ে গেছে। এবার সেই ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছে তৃণমূল। হামিদুলকে শোকজ করা হয়েছে, 7 দিনের মধ্যে তাকে জবাব দিতে হবে। এবার হামিদুলের দাবি তিনিও এই ব্যাপারেও তিনি একটুখানি দাপটে রয়েছেন আর কি। বলছেন মুখ্যমন্ত্রী তাকে ফোন করেছিলেন। আচ্ছা, মুখ্যমন্ত্রীর ফোন পেয়েই কি সুর বদলে গেল হামিদুলের? গতকাল তিনি দৃঢ়ভাবে জেসিবির পাশে দাঁড়িয়েছিলেন, আজ আইনের ওপর ভরসা রাখার কথা বলছেন। এই ধরনের লোক সবাই তো হাজি আর না, এই ধরনের লোক তো দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, তার জন্য তো পুলিশে তুলে দেওয়া হয়। যে পুলিশের কাছে কেউ সুপারিশ করা যায়নি, আইনি ব্যবস্থা যা হচ্ছে করছে। জেসিবির প্রকৃত শাস্তির দাবি করছেন? হ্যাঁ, 100%। ও যা ভুল করেছে তার শাস্তি পাবেও। সেই জন্য দুঃখ প্রকাশ করেছে, ঘটনাটা খুব নিন্দনীয়। ওর কেউ কৈরবি করতে যেত, কোনো এমএলএ বা কোনো প্রধান বা কোনো মেম্বার, ও যা ভুলটা করেছে তার ভুলের শাস্তি তো ওকে পাতে হবে। রাজ্যের নেতৃত্বের নির্দেশে হামিদুল রহমান সাহেবের কাছে হোয়াটসঅ্যাপে একটা চিঠি পাঠিয়েছি। সেই মন্তব্যের বিষয়েও আপনি কি বলতে চান সেটা আপনি জানান। দল যখন শোকজ করেছে তাদের দলের নীতি বোঝাই যাচ্ছে যে দল এই ধরনের ঘটনাকে সমর্থন করে না, সমর্থনযোগ্যও নয়। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নেই, রুল অফ ল নেই আমরা বলি, যা ঘটেছে অত্যন্ত নিন্দনীয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাকে মুসলিম রাষ্ট্র করে এই যে বিভাজনের পরিকল্পনা, এটা কিন্তু আরও মানুষের মধ্যে অনৈক্য তৈরি করছে। চোপড়ার ঘটনার নিন্দা সারা দেশ জুড়ে হচ্ছে। এতে বাংলার ভাবমূর্তি শেষ হয়ে যাচ্ছে। শুধুমাত্র শাসক দলের ছত্রছায়ায় থাকবার সুবাদে যা খুশি তাই করবার অধিকার অর্জন করা যায়। দেখুন, এর মাঝখান থেকে একটা জিনিসই হয়েছে, আমাদের একটু পদোন্নতি হয়েছে। পদোন্নতি কীরকম না, এই গোটা বাংলার মধ্যে গোটা বিষয়গুলো আটকে থাকছিল তো ওই এক ভোটের আগে, তখন ওই সন্দেশখালীর দৌলতে ভারতের বিভিন্ন প্রান্তে বাংলা পৌঁছে গেছিল ভোটের বাজারে। এবার আবার এখন সবে সংসদ বসছে, তো এই চোপড়ার তালিবানি শাসনের দৌলতে গোটা বিষয়টা দিল্লিতে পৌঁছে গেছে। সংসদে এই নিয়ে সোচ্চার হয়েছে বিজেপি। আর দিল্লি থেকে শিলিগুড়িতে চলে এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কয়েক মাস আগে হলো নির্দ্বিধায় বলে দিতে পারতাম যে রাজ্যপাল ওই চোপড়ায় গিয়ে নির্যাতিতার পরিবারের সাথে দেখা করবেন। এটাই এতদিন পর্যন্ত রেগুলার একটা রুটিন ওয়ার্ক ছিল আর কি। কিন্তু এবার সেটা হলো না। শিলিগুড়িতে কোচবিহারের মাথা ভাঙার নির্যাতিতার সাথে দেখা করলেন রাজ্যপাল, তারপর দিল্লি ফিরে গেলেন আরেকবার। চোপড়ার নির্যাতিতাদের বললেন রাজভবনে যেতে। ভাবুন তো, যারা নির্যাতনের পর থানা পর্যন্ত যেতে পারেনি তারা রাজভবনে যাবেন কি করে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো রাজভবনে নির্যাতিতাদের নিয়ে ঢুকতে পারেননি, পুলিশ আটকে দিয়েছিল। ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য সুযোগ সুবিধা আর অধিকার পান বিরোধী দলনেতা, তাকেই যদি পুলিশ আটকে দেয়, এই চোপড়ার নীতি পুলিশরা এই চোপড়ার নির্যাতিতদের হাওড়া শিয়ালদা ট্রেনে চাপতে দেবে? রাজ্যপাল একটা অভিযোগ করেছেন, বাংলায় সরকারের প্রশ্রয়ে হিংসা হচ্ছে, অর্থাৎ দেখিয়ে দাও তাই দিচ্ছেন। Government should take the lead to stem the rot, but unfortunately I see government also sponsoring or supporting or taking initiative to further violence. The responsibility for this lies squarely on the Home Minister, the Police Minister and the police. তিনি হঠাৎ এলেন দিল্লি থেকে, বাগডোগরায় নামলেন, নেবে ওইখানটায় কিছু কথা বললেন, দু একজনের সঙ্গে ওখানকার সব দেখা করলেন যেগুলো ভিডিওতে সেরে ফেলা যেত, আবার তিনি ফিরে চলে গেলেন দিল্লি। তাহলে অকারণ এই সফর
এটা যে শুধুমাত্র একটা রাজনীতির কারণ ছিল সেটা স্পষ্ট হয়ে গেল। মোদ্দা কথা, রাজ্যপাল দিল্লির থেকে প্যাসেঞ্জারি করছেন, এদিকে বিধানসভায় তার অপেক্ষায় বসে রয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকার। একবার ঘুরে যেতে পারতেন কলকাতাটা বাগডোগরা থেকে, তাহলে তো তাদের এই প্রতীক্ষাটার অবসান হতো। রাজভবন আর বিধানসভার এই টানাপোড়েনে ভাবুন তো, এই বরানগর আর ভগবানগোলার এই দুজন জয়ী প্রার্থী তারা এখন পর্যন্ত শপথটা নিয়ে উঠতে পারলেন না। তারা কোনোদিন সাদা পোশাক, কোনোদিন কালো পোশাক পরে বিক্ষোভ দেখাচ্ছেন, আজ ড্রেস কোড ছিল কালো। আবার সেই বিক্ষোভ নিয়েও কিন্তু আবার পাল্টা বিতর্ক তৈরি হয়েছে। কি কেলেঙ্কারির অবস্থা! সায়ন্তিকা, রেয়াত তারা বিক্ষোভ দেখাতে পারছেন, কিন্তু চোপড়া নিয়ে বিজেপিকে বিধানসভায় বিক্ষোভ দেখানোর অনুমতি দেননি স্পিকার। বিজেপি বিধায়করা তাই বিধানসভার বাইরে রাস্তার ওপরে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। তার মানে ভেবে দেখুন কি অসাধারণ একটা সম্পর্ক আর কি। বিজেপি বিধায়করা তারা বিধানসভার কক্ষে ঢুকতে পারেন, কিন্তু বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখাতে পারেন না। আবার সায়ন্তিকা, রেয়াত তারা বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখাতে পারেন, কিন্তু বিধানসভা কক্ষে ঢুকতে পারেন না। তাদের দুজনকে শপথ নিতে রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল, তারা যাননি। এবার রাজভবনে যা কীর্তিকলাপ হচ্ছে তাতে দুই প্রার্থী যেতে ভয় পাচ্ছেন। এই মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রী আর তৃণমূলের বিরুদ্ধে মানহানির মামলাও নাকি করতে চলেছেন রাজ্যপাল। এই নিয়ে আগেই কেন্দ্রীয় আইনমন্ত্রীর সাথে পরামর্শ করেছিলেন তিনি। এবার এই মামলার জন্য নাকি প্রায় 100 পাতার ফাইল তৈরি করা হয়েছে। ফাইলে কোন নেতা কোন সময় রাজ্যপালকে আক্রমণ করেছেন এবং অপমানজনক কথা বলেছেন তার সব উল্লেখ রয়েছে। এমনকি সাম্প্রতিককালে তৃণমূলের এই দুই জয়ী প্রার্থীর শপথ ঘিরে যে যে চিঠি রাজ্যপালকে পাঠানো হয়েছে বা রাজ্যপাল ওই দুই প্রার্থীকে কি পাঠিয়েছেন তাও ওই ফাইলে রয়েছে, সব কিছু রয়েছে আর কি। কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে হুঁশিয়ারি দিয়েছিলেন যে ওই সোমবারের মধ্যে দুই জয়ী প্রার্থীর হয়রানি বন্ধ না হলে দিল্লির আনটোল্ড স্টোরি উন্মোচিত হবে। এইটাও হয়তো তার ওই ফাইলের মধ্যে রয়েছে। কিন্তু যাই হোক, ওই বক্তব্যের পরেই কিন্তু আইনের পথে হাঁটার সিদ্ধান্ত নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। Anyone who attacks my self-respect will have to suffer. She is the accused now. I treat her as an accused as far as this is concerned. As Chief Minister, that's a professional relation. She is my constitutional colleague. I'll treat her accordingly. মানহানির মামলা কে করে? যার নিজের মান থাকে, সম্মান থাকে, তিনি মানহানির মামলা করেন। আজকে রাজ্যের সাংবিধানিক প্রধান বিজেপির পদলেহন করতে করতে নিজের মান সম্মান গঙ্গা জলে বিসর্জন দিয়েছেন। এবং শুধু তাই না, যার নিজের দপ্তরের কর্মরতা মহিলা তার বিরুদ্ধে দুবার যৌন নির্যাতনের অভিযোগ করে হেয়ার স্ট্রিট থানায় কমপ্লেন দাখিল করেছে, যার বিরুদ্ধে ওড়িশার নৃত্যশিল্পী দিল্লির হোটেলে ধর্ষণের অভিযোগ করেন, তার আবার নাকি মান সম্মান। আচ্ছা, রাজ্যপাল মানহানির মামলা করলে কি হবে? আইনি বিষয় নিয়ে তো কোনো ভবিষ্যৎবাণী করা যায় না, কিন্তু এই মামলায় তৃণমূল যে বিশেষ উদ্বিগ্ন হবে না সেটা কিন্তু বলাই বাহুল্য। বরং রাজ্যপাল যে মন্তব্যের জন্য মানহানির মামলা করছেন সেটা বারবার প্রচারে উঠে আসুক, তৃণমূল কিন্তু সেটাই চাইবে। রাজ্যপাল কি সেটা জানেন না? নিশ্চয়ই জানেন। তাহলে তিনি মানহানির মামলা করছেন কেন? একজন মুখ্যমন্ত্রী আর শাসক দলের বিরুদ্ধে মানহানির মামলার নজির কিন্তু খুব বেশি নেই। আর সেই মুখ্যমন্ত্রী যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জননেত্রী হন তাহলে তো নজিরটা বেনজির হয়ে যায়। আমার কি মনে হয় জানেন, রাজ্যপাল সেই নজিরটাই সৃষ্টি করতে চান।